তারা কিছুটা অভিমানী হয়ে কক্সবাজার গেছে। ঘোষণাপত্র নিয়ে আমরা সকলেই সন্তুষ্ট প্রকাশ করেছি। মঞ্চে কারা থাকবে এটা নিয়ে একটা সরকারের সাথে একটা বার্গেনিং এর জায়গা ছিল, কিন্তু কঠোরভাবে সরকারের সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেক দল থেকে এই দলগুলো থেকে একজন ছাড়া কেউ যেতে পারবে না। বিএনপি তো দায়িত্ব নিয়ে সংগ্রাম করেছে এবং আন্দোলন আত্মহত্যা সবই দিয়েছে। চাঁদাবাজি ধান্দাবাজি এগুলো করে তারা সব সময় ক্ষমতার আশ্রয়ে প্রশ্রয়ে থাকার চেষ্টা করে। এই বিচার সুশাসন, তারপরেই তো গণতন্ত্র। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত মাই টিভি সংলাপে আমন্ত্রণ জানাচ্ছি প্রত্যেককে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই হয়তো গতকাল অভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে অনেক রাজনৈতিক মহল থেকে বলা হচ্ছে যে অনিশ্চয়তার যে একটি বিষয় ছিল নির্বাচন কবে, সেটি হয়তো অনেকটাই কেটে গেছে অনেকে মনে করছেন, যদিও এ নিয়ে এখনও পর্যবেক্ষক মহলে নানান মত রয়েছে। এরই মধ্যে আজকে সিইসির পক্ষ থেকে বলা হয়েছে তারা প্রস্তুত নির্বাচনের জন্য আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চায়। এ নিয়েই মোটামুটি রাজনৈতিক অঙ্গন, সরকারের বিভিন্ন মহল, সাংবাদিক অঙ্গনে আলোচনা চলছে। আমাদের আলোচনাও তাই এটির মধ্যেই আজকে আয়নার মতো স্বচ্ছ নির্বাচন, এটি হচ্ছে শিরোনাম। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের দুজন প্রিয় মুখ, পরিচয় করে দিচ্ছে। ডান পাশে রয়েছেন সাবেক মন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, বিএনপি নেতা ডক্টর আনম এহসানুল হক মিলন, স্বাগত জানাচ্ছি মিলন ভাই আপনাকে। বাম পাশে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, দীর্ঘদিন রাজনৈতিক যে মাঠ, রাজনৈতিক সাংবাদিকতা সেটি করতেন এবং সাংবাদিক নেতা, বিএপিজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ, বর্তমান ব্যবস্থাপনা পরিচালক, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। আবদুল্লাহ ভাই, স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই মিলন ভাইকে দিয়ে একটু শুরু করি। মিলন ভাই, আজকে স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া দিয়েছে। কালকে যে নির্বাচনী জুলাই ঘোষণাপত্র, রোডম্যাপ ঘোষণা, সেটিকে আপনার দল থেকে ঘোষণা দেওয়া হয়েছে, স্বাগত জানানো হয়েছে। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন মতপার্থক্য থাকলেও জুলাই ঘোষণাপত্র এবং ভোটের রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন। মতপার্থক্য থাকলেও গণতন্ত্রকামী দলগুলো মুখ দেখাদেখি বন্ধ না করার আহ্বান। গণতন্ত্রের উত্তরণের পথকে সমৃদ্ধ করবে জুলাই ঘোষণাপত্র, এটি মহাসচিবের বক্তব্য। এর সাথে একটু অ্যাড করে দেই, যদিও জামাত বলেছে ঘোষণাপত্রকে অসম্পূর্ণ, অস্পষ্ট, গণ আকাঙ্ক্ষার পরিপন্থী। আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই। আপনারা ইতিমধ্যেই নির্বাচনের একদম মোটামুটি ফেব্রুয়ারিতে হচ্ছে, এটি তো আপনাদের মানে খুশি হওয়ার কথা বা সুখী হওয়ার কথা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ আলোচক, আমাদের প্রথিতযশা সাংবাদিক, নিপীড়িত অত্যাচারিত মুসলিম সাংবাদিক, ওনার গাড়িতে আক্রমণ করেছিল, মনে আছে কিনা আপনার, মেরে ফেলতে চেয়েছিল। হাওয়ার ঘোষণাপত্র নিয়ে আমরা সকলেই সন্তুষ্ট প্রকাশ করেছি, নির্দ্বিধায় বলা চলে যাত্রা শুরু হয়েছে। তবু আমি খানিকটা বলতে চাই, ফেসিবাদকে বিতাড়িত করা এবং ফেসিবাদের বীজ পত্তন হয়েছিল আমাদের সকলের মনে আছে 2009 সালে 24 এবং 25 ফেব্রুয়ারি বিডিআর মিউটিনি দিয়ে। কিন্তু সেই বিডিআরদের নাম এখানে কোথাও বলা হয়নি। সেটি কিন্তু শুরু হয়েছিল হাসিনার যাত্রা, কিভাবে সে কন্ট্রোল অ্যান্ড ম্যানিপুলেশন অ্যান্ড থ্রেট, এই তিনটি সমন্বয়ে কিভাবে ফেসিবাদকে সে প্রতিষ্ঠিত করবে, সেই সময় শুরু হয়েছিল। সেই সময় আমরা বুঝতে পেরেছিলাম যে সামথিং ইজ কামিং আপ। তারপরে ধরুন তারা বলেছে একটি জায়গায় যে 1/11-এর সময় ষড়যন্ত্র করে সরকার হয়েছিল, 1/11-এর কথা বলা হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন আবার বলা হলো যে 2014, 2018 এবং 2024-এর নির্বাচন হয়নি, সেই জায়গায় ষড়যন্ত্রমূলক নির্বাচন কিন্তু 2008-এ শুরু হয়েছিল। তাহলে এই যে 1/11-এর সরকার যে নির্বাচনটি করেছিল, সেই নির্বাচন 2008-এর ডিসেম্বরের নির্বাচনটির কথা এখানে বলা হয়নি। আমি মনে করি সেখানে বলা দরকার ছিল। দেখুন, ফেসিবাদ এই উৎক্ষেপের আন্দোলনের পটভূমিকা কিন্তু শুরু হয়েছিল এই 2009-এ ক্ষমতায় অধিষ্ঠ হওয়ার পর থেকেই আমরা দেখেছি। সেই জায়গায় জেল, জুলুম, হুলিয়া, কারা নির্যাতিত অনেক কিছু হয়েছে এবং এই পটভূমিটাকে আরও গুরুত্ব দেওয়ার জন্য যে সমস্ত আত্মহত্যাগুলো হয়েছিল তাদের নামও সেখানে আসেনি। মোট কথা, মোটা দাগে আমি বলতে চাচ্ছিলাম যে শুরু হোক এই 2009 থেকে এবং জুলাই 36 তো প্রাধান্য পাবেই।
তাছাড়া আরেকটি জায়গায় আমরা দেখেছি সেখানে ৭৫-এর ৭ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লব দিবসের কথা বলা হয়েছে, এবং আমরা সকলেই জানি আপনার এই ১৯৭৫-এর এই বাকশাল সৃষ্টির পর থেকে শেখ মুজিবুর রহমান যে ফেসিবাদ সৃষ্টি করেছিল, বহুদলীয় গণতন্ত্রের টুটটি চেপে ধরেছিল, তারপর এই ১৯৭৫-এর ৭ই নভেম্বরের পট পরিবর্তনের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা এনে দিয়েছিলেন এবং সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি করেছিলেন। সেই জায়গায় তারা কিছুটা কৃপণতা করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামও তারা বলেনি। এমনকি আমরা দেখেছি যে এই আন্দোলনের জন্য আত্মহতি দিয়েছে আমাদের ইলিয়াস আলী বলুন, চৌধুরী আরম বলুন, বা গুম হয়েছে যারা, তাদের নামও বীরের তালিকায় নেই। তাছাড়াও যতটুকু হয়েছে আমরা অত্যন্ত সন্তুষ্ট, কিন্তু এটাকে আরো একটু এলাবোরেটলি আরো কিছু সংযোজন করলেও পারতো, এই কথাটি আমি বলছি। আপনার মনে হচ্ছে, কিন্তু তারপরও বিশ্লেষক মহলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, এটি তো এখন একটা অন্যতম মাধ্যম, সেখানে বেশ কিছু কথা আসছে। আব্দুল্লাহ ভাইও হয়তো খেয়াল করে থাকবেন, আপনার কাছে আসবো তার আগে মিলন ভাই, সেখানে কথা অনেকেই বলার চেষ্টা করছেন যে জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের তারিখ দুটোই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অনেকটা বিএনপি যেভাবে চেয়েছিল সেভাবেই হয়েছে, বা বিএনপির মতো করেই হয়েছে, এরকম একটু বলার চেষ্টা করছে। না, এটা সুধীজন বলতে পারে। দেখুন, বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল, এবং এই বৃহত্তর রাজনৈতিক দলের আশা আকাঙ্ক্ষা, আমি যদি বলি 2022-এর ডিসেম্বর থেকে 2023-এর 28শে অক্টোবর পর্যন্ত 10টি সমাবেশ করতে 22 জনের আত্মহতি দিতে হয়েছিল, ইট জাস্ট জুলাই 36-এর পূর্বে। তাহলে এই যে ওয়ার্মিং আপ, এই যে আন্দোলন, এই যে জনগণের সম্পৃক্ততা, এগুলি সবই তো কাজ করেছে। তো সেই ক্ষেত্রে বিএনপি 2023-এর 13ই ফেব্রুয়ারি যে রাষ্ট্র মেরামতে 31 দফা বলেছিল, তখন কি বিএনপি এই কথাগুলো বলেনি? ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কিভাবে এদেশকে পুনর্গঠিত করা যায় সেগুলি বলেছে। বিএনপি তো দায়িত্ব নিয়ে সংগ্রাম করেছে এবং আন্দোলন, আত্মহতি সবই দিয়েছে, এবং বিএনপি সবসময় ফ্যাসিবাদ বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম। সেই কারণে বিএনপি লার্জেস্ট পার্টি, আমাদের যে আশা আকাঙ্ক্ষার সে প্রতিফলন তো এই সরকারই, তাই না? তারেক রহমান সাহেব তো কনগ্রাচুলেট করেছিল এই সরকারকে, যৌক্তিক সময় দিয়েছে। তাহলে আমরা তো সবাই চেয়েছিলাম কিছু একটা হোক, সেই জন্য আমাদেরকে বলছে। ভাই, আমি আব্দুল্লাহ ভাই আপনার কাছে ফিরি। আপনি যদিও এখন সরকারের সাথে কাজ করছেন, আমি ঠিক জানি না যে মানে আপনি সেই আপনার মুক্ত দৃষ্টিভঙ্গির সাংবাদিকতা সেটি বলবেন না কিছু রাগঢাক রেখে বলবেন, যেহেতু সরকারের সাথে কাজ করছেন। তারপরও বলি, সেটি হচ্ছে যে ফেব্রুয়ারির তারিখটা কিন্তু বিএনপির পক্ষ থেকেই সুনির্দিষ্ট বলা হয়েছিল, বিশেষ করে লন্ডন থেকে সফর করে আসার পরে। তো সেইখানটায় আসার পরে দীর্ঘদিন গেল, আমরা দেখলাম মাইলস্টোনের ঘটনার পরপরই রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা বসেছিলেন। তো যদিও জামাত সহ অন্যান্য দলগুলো নির্বাচনকে স্বাগতই জানিয়েছে, কিন্তু কথা রয়েছে, অনেক দু একটি দল বলার চেষ্টা করেছে যে এই তারিখটি একদম কোন মাসে হবে সেটি কি সরকার বা সরকার প্রধান তিনি কি রাজনৈতিক দলগুলোর সাথে একটু আবার বসলে কি আরেকটু ভালো হতো কিনা। আর জামাতের এখানে এই যে ঘোষণাপত্রকে অসম্পূর্ণ, অস্পষ্ট, গণ আকাঙ্ক্ষার পরিপন্থী যে কারণে বলেছে, তার বেশ কিছু বিষয় অবশ্য মিলন ভাইয়ের সাথেও মিলে যায়, সেটি কি আরো একটু পলিশ করা বা স্বচ্ছ করা যেত কিনা? এখানে দুর্বলতাটা কোথায়? ধন্যবাদ মাই টিভির শো যারা দেখছেন এবং দেখবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে সহ আলোচক মিলন ভাই আমার খুব প্রিয় মানুষদের কাছে, আমরা খুব ঘনিষ্ঠভাবে বিভিন্ন সময়ে কাজ করেছি, তো তাকেও শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকেও শুভেচ্ছা। দেখুন, আমরা দীর্ঘদিনের প্রত্যাশার একটি প্রতিফলন গতকাল হয়েছে, এটাকে প্রথমে সাধুবাদ জানাতে হবে। কারণ নির্বাচনের জন্য, নির্বাচন নিয়ে এখন থেকে যদি আমরা 4 মাস আগের চিত্রটা দেখি, তাহলে পুরো রাজনীতিতে আলোচিত ছিল যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা। বিএনপি তো একটি পর্যায়ে বিএনপির মানে প্রচন্ড ক্ষোভের জায়গায় চলে গিয়েছিল যে নির্বাচনকে মানে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে, দেশকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। তারপরে একটি পর্যায়ে ডক্টর ইউনূস কিন্তু ক্ষমতা ছেড়ে দেওয়ার এরকম একটা জল্পনা কল্পনা এবং তার মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছিল, সেটাও আমরা জানি। তারপরে লন্ডন বৈঠকের মধ্য দিয়ে একটা
জায়গায় বিএনপিও অনেকখানি তাদের অবস্থান ছাড় দিয়েছে। সরকারও যে অনমনীয় একটা অবস্থান, যে জুনের মধ্যে বা এপ্রিলের মধ্যে যে অবস্থাটা অনেকটা অনড় ছিল সরকার, সেখান থেকে সরকার ডক্টর ইউনূস সরকারও একটু সরে এসছে। তো সুতরাং এটা বিএনপির মতো করে হয়েছে, এটা একেবারে সেটা বললে আমার মনে হয় এটা ঠিক হবে না। এই কারণ বিএনপির পক্ষ থেকে আপনার স্মরণ আছে যে সর্বশেষ বিএনপি যে সমাবেশটি নয়াপল্টনে করেছিল, সেখানে তারেক রহমানের ল্যাঙ্গুয়েজটা এরকম ছিল, নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে, ডিসেম্বরেই নির্বাচন হবে। আমার পরিষ্কার, হ্যাঁ, প্রথম কথাটি ছিল ডিসেম্বরের মধ্যে হতেই হবে, এবং তারপরের বাক্যটি ছিল ডিসেম্বরেই হবে। তো এরকম একটি কঠোর অবস্থান থেকে কিন্তু সার্বিক দেশের পরিস্থিতি, বৃহত্তর গণতান্ত্রিক চিন্তাধারা থেকে এবং অন্যান্য দলগুলোর সাথে যেসব দাবি দেওয়ার জায়গা আছে, যেমন বিচার, তারপরে সংস্কার, এই বিষয়গুলো নিয়ে অন্যান্য দলগুলো যেখানে বলছিল যে এর মধ্যে সম্ভব নয় ডিসেম্বরের মধ্যে, এই বিষয়গুলো বিবেচনা নিয়ে বিএনপি কিন্তু ওখান থেকে কিছুটা ছাড় দিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত বিএনপি শিফট করেছে। আবার সরকারও এপ্রিল থেকে কঠোর অবস্থান, অনমনীয় অবস্থান থেকে, তো এটা কিন্তু ফেব্রুয়ারিটা কিন্তু একটা মাঝামাঝি জায়গা, যদিও রোজার আগে, হ্যাঁ রোজার আগেই, কারণ রোজার বিষয়টা একটা বিবেচনা, জামাতের আমিরও বলেছিল, জামাতের আমিরও কিন্তু লন্ডনে বেগম খালেদা জিয়া তখন লন্ডনে ছিলেন, তাদের সাথে তারেক রহমানের সাথে বৈঠক করে আসার পরে জামাতের আমিরও কিন্তু এই ফেব্রুয়ারির কথাই ঢাকায় এসে বলেছিল। তো সুতরাং এটা একেবারে একতরফা হয়েছে, এই বিষয়টা সম্ভবত সেরকম না। কিন্তু জামাত, এনসিপি, অন্যদের যে অবস্থানটা, তাদের অবস্থানটা কিন্তু ফেব্রুয়ারিটা মেন না। তাদের অবস্থানটা হচ্ছে যে তারা চাচ্ছেন যে এই ডক্টর ইউনূসের হাত ধরেই বিচারটা একটা পর্যায়ে যাতে যায় এবং সংস্কারটা যাতে কাঙ্ক্ষিত পর্যায়ে সম্পন্ন হয়। তাদের কনসার্নটা কিন্তু এই জায়গাটাতে। সেটা যদি ডিসেম্বরের মধ্যে, তারা এরকম বক্তব্য তাদের পক্ষ থেকে এসছে, যদি এগুলো করে ঠিকঠাক মতো করে প্রত্যাশা অনুযায়ী করে সেটা যদি ডিসেম্বরের মধ্যেও নির্বাচন হয় তাদের আপত্তি নেই, এরকম বক্তব্য কিন্তু মাঝে মধ্যে এসব দলের পক্ষ থেকে এসছে। সুতরাং মূল জায়গাটা বুঝতে হবে আমাদের, যে নির্বাচন পূর্ব প্রত্যাশার জায়গাগুলো পূরণ করে নির্বাচনটা হোক, এটা হচ্ছে এই মতদ্বৈততার জায়গাটা। সেটা কতটুকু দেখছেন? এই জায়গাটাতে বিএনপিও কিন্তু এমন না যে বিএনপি সংস্কার চাচ্ছে না বা সংস্কার ছাড়াই নির্বাচন হয়ে যাক সেটা চাচ্ছে, সেটা না। সেই কারণেই বিএনপিও শিফট করে ফেব্রুয়ারি পর্যন্ত গেছে। কারণ এই যে সংস্কারের কথা বলছেন, এই সংস্কারটা এখন গতকাল যে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন, তিনি তো পরিষ্কারভাবে সেখানে উল্লেখ করেছেন যে আমরা সংস্কারের জায়গাটা আমরা একটা পর্যায় পর্যন্ত, তিনি এক ধরনের সন্তোষ, আত্মতুষ্টি প্রকাশ করেছেন যে আমরা সেটা একটা পর্যায় পর্যন্ত আমরা আসতে পেরেছি। জুলাই সনদ একটা পর্যায়ে আসছে, সমঝোতার জায়গায় এসছে, জুলাই সনদ ঘোষিত হবে, স্বাক্ষরিত হবে, এবং অন্যান্য বিষয়গুলো তিনি একটা সন্তোষের জায়গায় এসে তিনি বলেছেন যে আজ আমার ভাষণের পর থেকেই আমরা নির্বাচনী পর্বে আমরা গেলাম। তো সেই জায়গাটাতে যদিও এই সংস্কারের বাস্তবায়নের প্রক্রিয়াটাতে জামাত এবং এনসিবি তাদের সংশয়ের জায়গা, তাদের ক্ষোভের জায়গাটা এটাই, তারা মনে করছেন যে সংস্কার জুলাই সনদ স্বাক্ষরই যথেষ্ট নয়, এটার বাস্তবায়নটা তারা আরো ভালোভাবে বাস্তবায়ন দেখতে চায়, নির্বাচনের আগে এই বাস্তবায়নগুলো, এই সংস্কার বাস্তবায়ন দেখতে চায়। সেটা নিয়ে বিতর্কটা কিন্তু অনেক আগে থেকেই চলছে যে নির্বাচিত সরকারের হাত ধরে এই সংস্কারগুলো বাস্তবায়ন হবে নাকি আগে হবে, এগুলো নিয়ে বিতর্কটা কিন্তু অনেক আগে থেকে। আমি সেই প্রসঙ্গে যাব। সংস্কার সন্তোষজনক জায়গায় পৌঁছেছে, এটি প্রধান উপদেষ্টার ভাষণে একটু আভাস পাওয়া গেছেন আব্দুল্লাহ ভাইয়ের কথা অনুযায়ী। সেরকম সংস্কার না, সংস্কার প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ার সন্তোষজনক জায়গায় কি আসলে গিয়েছে মিলন ভাই? না, আপাতত দৃষ্টিতে আমরা দেখছি যে আমরা সেই পথে হাঁটছি, আর হাঁটার পেছনে মূল কারণটি হলো বিএনপি তো আগে থেকে সংস্কারের দাবি নিজেরাই করছে এবং সেই সংস্কার হচ্ছে সেই জন্য। বাট আমার এখানে একটু সেই প্রশ্ন করার আগে আমি একটু প্রশ্ন করি, সেটি হচ্ছে আপনি বলেছেন যে বিএনপির প্রস্তাবনা 31 দফার যদি কথা বলেন সংস্কার, তাহলে সেই সংস্কারের হাত ধরেই যদি হাঁটেন তাহলে এই যে এক মাস ব্যাপী রাজনৈতিক দলগুলো নিয়ে সরকার প্রস্তাবনা দাঁড়া করালো, তাহলে এর মানেটা কি দাঁড়ালো? না, এই জায়গাতেই আমি আসছি। এখানে সংস্কারের জন্য যিনি এসছেন ডক্টর আলী রিয়াজ, তিনি যুক্তরাষ্ট্র থেকে এসছেন। তাহলে আমরা যে সংস্কারগুলো করতে যাচ্ছি এগুলি কারা লিখছেন সংস্কার কমিটিতে যারা রয়েছেন তারাই করছে।
তারা বলছেন প্রত্যেক 5 বছর পরে নির্বাচন হবে। তো প্রত্যেক 5 বছর পরে আমি ধরে নিলাম 100% ভালো নির্বাচন হচ্ছে, একদম ওয়েস্টার্ন স্টাইলে, ফিনল্যান্ড স্টাইলে। তো এই 5 বছরের জন্য একটি দলকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো। সেফ, তাহলে এভরি 5 বছর গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনি ক্ষমতার পালাবদল করছেন, কিন্তু আপনি তো এনশিওর করবেন ন্যায় বিচার আছে, সুশাসন আছে। ন্যায় বিচার, সুশাসন, তারপরেই তো গণতন্ত্র। এবার আসেন, আমরা যদি চায়নার কথা দেখি, রাশিয়ার কথা দেখি, বা ওয়েস্টমিনিস্টারের কথা দেখি, বা ইউএস এর কথা দেখি, দেখুন ইউএসএ প্রেসিডেন্টাল ফর্ম অফ গভর্নমেন্ট, একবার ভোট দিচ্ছে 4 বছরের জন্য ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণ ভোট দিচ্ছে। একই সাথে ভোট দিচ্ছে কংগ্রেসম্যানদের জন্য, যারা 2 বছর পর পর রিইলেক্ট হলো। এখন ধরুন 2 বছরের ভিতরে যিনি ইলেক্ট প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তারা ফেসিস্ট আচরণ শুরু করলো। নেক্সট টাইম 2 বছরের ভিতরে আবার জনগণ এই যে 435 কংগ্রেসে রয়েছে, যার মধ্যে 219টি এখন আসন রয়েছে রিপাবলিকানের, এই 219টি আসন দেখবেন কমতে থাকবে। তার মানে লোয়ার হাউসের ব্যালেন্স হচ্ছে। একই সময়ে 2 বছর পরে 1/3 সেনেটর ইলেকশন করছে। তাহলে আমি বলতে চাচ্ছি 4 বছরে একটি নাগরিক 3 বার সরকারকে পরিবর্তন আনার জন্য ব্যবস্থা নিচ্ছে, আর আমাদের এখানে 5 বছর পর পর। তাহলে 5 বছর একজন হাতে ছেড়ে দিবেন। আর দেখুন, এই ধরনের গণতন্ত্র চাচ্ছিলাম, যেই গণতন্ত্র আপনি রিপিটেডলি জনগণ পাওয়ার এক্সারসাইজ করতে পারে। সেই জায়গাটি তারা নিয়েছেন? নিশ্চয়ই না। সেই জন্য বলছি তারা সংস্কার করছেন, কিন্তু পুরনো আদলেই করছেন। নতুনত্ব এমন কিছু দিতে হবে যেখান থেকে আমরা শিখবো। আবার তার মানে মিলন ভাই, তাদের যে এত দিন যে মিটিংটা করলো, আমি সেটা বলছি না, আরেকটা পয়েন্ট আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরুন এই যে বলছে আনুপাতিক হারে, আনুপাতিক হারে বলছে দলীয় ভোটের আনুপাতিক হারে। লেটস সে আপনার মতো একজন বিজ্ঞ লোক আপার হাউসে কন্ট্রিবিউশন করতে চান, কিন্তু আপনি দল ছাড়া পারছেন না। তার মানে কি সারা দেশে প্রত্যেকটি লোককেই দল করতে হবে? আপনি একটু ভেবে দেখুন, সমাজে অনেক লোক রয়েছে, জ্ঞানী গুণী ব্যক্তি, তারা ইলেকশন করতে পারে আপার হাউসে। তো আমেরিকার সেনেটর কি ইলেকশন করে আসছে না? সেখানে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আছে না? নিশ্চয়ই আছে। তাহলে এই যে কথাগুলো বলছে আনুপাতিক হারে হতে হবে, তাহলে প্রতিনিধিত্ব সকলের জন্য করছেন না। এই যে সকলকে প্রতিনিধিত্ব দিচ্ছেন না, সেটা কি আনকনস্টিটিউশন হচ্ছে না? জি দেখুন, জি আমি বাকি আলোচনায় ফিরবো। আব্দুল্লাহ ভাই, আপনার কাছে আসি। মিলন ভাইয়ের কথার সূত্র ধরি, সেটি হচ্ছে যে অনেক কিছু সংস্কার হবে, সেই প্রত্যাশা নিয়েই তো জাতি তাকিয়ে থাকতো ফরেন সার্ভিস একাডেমির দিকে। সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাও ওখানে থাকলো। মিলন ভাই বেশ কিছু পয়েন্ট নিয়ে এসছেন যেগুলো আলোচনায় আসেনি, কিংবা ওইভাবে আলোচনায় আসেনি। আবার একটা কথা হচ্ছে যে বিএনপি সবসময় বলে থাকে যে 31 দফার তারা তো একটা সংস্কার প্রস্তাবনা দিয়েছে। তাহলে এই যে এতগুলো রাজনৈতিক দল মিলে যে প্রস্তাবনাটা দাঁড়া করালো, সেটি কিভাবে আসলে বাস্তবায়ন হবে? এটি কি কোনোভাবে সাংবিধানিকভাবে অথবা আইন করে গণতান্ত্রিক সরকারের আগেই করা কি কোনোভাবে সম্ভব, বা করা উচিত বলে মনে করেন? যদি সম্ভব হয়, মিলন ভাই আইন প্রণেতা, তিনি হয়তো এটি ভালো বলতে পারবেন, তারপর আপনার কাছ থেকে শুনি। মিলন ভাই যেটা বলেছেন যে ওয়েস্টার্ন নানান উদাহরণ তিনি টেনেছেন, সেটা তিনি এই জগতের নিয়ে কাজ করেছেন, পিএইচডি করেছেন, এইসব অভিজ্ঞতা থেকে তিনি ওয়েস্টার্ন উদাহরণ টেনেছেন। কিন্তু বাংলাদেশের বাস্তবতা কিছুটা তো ভিন্ন, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই কমিশন যে দীর্ঘ সময় ধরে যে প্রস্তাবনাগুলো তৈরি করেছে, এ পর্যন্ত আমরা দেখেছি প্রায় 40-45টি প্রস্তাবনা ছিল। এর মধ্যে 30টিরও কম বিষয়ে মোটামুটি কাছাকাছি জায়গায় যাওয়া গেছে, এবং একেবারে পূর্ণ ঐকমত্য হয়েছে এটার সংখ্যা 13-14টি গুরুত্বপূর্ণ বিষয় আর কি। সেই জায়গাটাতে আমি মনে করি অগ্রগতির জায়গাটা এটা। আমাদের সংকটটা মূলত কোথায় সেটা দেখতে হবে। আমাদের এই যে সংকট, ফেসিবাদের যে উত্থান গত 15 বছরে, যে দুর্বিনীত শাসন, নিপীড়নের শাসন, গুম খুনের শাসন, এটার পিছনে মূল জায়গাটা হচ্ছে যে আমাদের শান্তিপূর্ণ যে ক্ষমতার পালাবদল, এটার পথটা রুদ্ধ হয়ে গিয়েছিল। সেটা 2008 সালে একটা আমাদের আধিপত্যবাদী প্রতিবেশী আধিপত্যবাদী শক্তির পরিকল্পনা অনুযায়ী, তাদের নীল নকশা অনুযায়ী 2008 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু এটা বাস্তবায়ন শুরু হয়। যেমনটি বলছিলেন যে
ফেব্রুয়ারিতে যে 2009 সালের ফেব্রুয়ারির 25-26-এ যে বিডিআর ম্যাসাকার হয়েছে, তার মধ্য দিয়ে আমাদের যে দেশপ্রেমিক সেনাবাহিনীকে পঙ্গু করে দেয়া হয়েছে। এটা ওই যে ক্ষমতা বা দিল্লির কাছে আমাদের যে প্রধানত মানে করার যে পরিকল্পনা, সেটার অংশ হিসেবেই কিন্তু আমাদের যারা আধিপত্যবাদ বিরোধী আমাদের সেনা কর্মকর্তা ছিলেন দেশপ্রেমিক, তাদেরকে কিন্তু সেখানে শেষ করে দিয়ে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নটা শুরু হয়। তো সেই জায়গাটাতে আমরা যদি দেখি, তারপর থেকে শেখ হাসিনা এমন এক জায়গায় চলে গেছে যে তার নামার কোনো জায়গা ছিল না, পথ ছিল না। তার হচ্ছে যে একটা ধরেন একটা উন্মত্ত ঘোড়ার উপর সওয়ারি, তরবারি চালিয়ে যতক্ষণ পর্যন্ত থাকা যায়, তার থিওরিটা সেই জায়গায় চলে গেছিল যে তরবারি ঘুরাইতে থাকবো, মানুষ থাকুক, যেই থাকুক, সেটা শেষ হবে এর মধ্য দিয়ে। এখন এই সংস্কারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বের জায়গাটা এই জায়গাটাতে দেওয়া হয়েছে যে ক্ষমতার যাতে শান্তিপূর্ণ পালা বদলের একটা সেই পরিস্থিতিটা, সেই সিস্টেমটা পুনর্বহাল করা যায়, যেটা 2001 সাল বা 96 এই সময়টাতে যেটা মোটামুটি ভাবে সেগুলো যে একটা আপ টু দা মার্ক ছিল তা কিন্তু না, কিন্তু মোটামুটি একটা পর্যায়ে ছিল। কিন্তু সেটা রুদ্ধ হয়ে যায় এই 2006 সালের সেই লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে 111-কে ডেকে এনে যেটা করা হয়েছে। এখন তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা পুনর্বহালের মধ্য দিয়ে মোটামুটিভাবে আবার আমরা নির্বাচনী ব্যবস্থা, একটা নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থায় গেলাম। তারপরে যেটা সংসদে একটা ভারসাম্যের জায়গাটা, বিরোধী দল থেকে সংসদের বিভিন্ন জায়গায় ডেপুটি স্পিকার দেয়া এবং সংসদের কমিটিগুলোর মধ্যে আনা, এই জায়গাটাতে একটা ক্ষমতার ভারসাম্যের জায়গা আনার চিন্তা করা হয়েছে। এই জাতীয় যে বিষয়গুলো মৌলিক বিষয়, যেমন নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে বিরোধী দলকে ইনভলভ করার যে বিষয়টা নিশ্চয়তা দেওয়া হয়েছে। শেখ হাসিনার ক্ষমতার খুঁটিগুলো কি ছিল? নির্বাচন কমিশন, দলদাস নির্বাচন কমিশন, বৃত্ত বিচার ব্যবস্থা, এই জায়গাগুলো, তারপরে প্রশাসনিক যে জায়গাগুলো, এই যে তার ফেসিবাদের যে খুঁটিগুলো, এই খুঁটিগুলো ভেঙে দেওয়ার জন্যই কিন্তু সংস্কারের মূল কথা কিন্তু এটা। সেই জায়গাটাতে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে, বেশ কিছু সংস্কারের ব্যাপারে সবাই একমত হয়েছেন। এটা আমি মনে করি একটি বড় অগ্রগতি। এই অগ্রগতি, এটা যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, বাস্তবায়ন নিয়ে বিতর্ক আছে। বাস্তবায়ন আগে একটি গণভোটের মাধ্যমে করার কথা বলা হয়েছে, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে করার প্রস্তাব এনসিপির আছে, সেগুলো হয়তো হবে না বর্তমান প্রেক্ষাপটে যা বোঝা যাচ্ছে। কিন্তু আগামী যে সরকার আসবে, আমরা ধরে নিচ্ছি বিএনপি সরকার আসবে, বিএনপি সরকার এই অঙ্গীকারগুলো, এই সনদ উপেক্ষা করে যে কন্টিনিউ করতে পারবে, এটা কিন্তু বাংলাদেশের নতুন বাস্তবতা। কিন্তু এরকম কোনো চিন্তা করলে হবে না। আমরা আশা করি এই জন্য জুলাই সনদ সত্যিকার ভাবে এটা বাস্তবায়িত হবে, এই প্রত্যাশাই আমরা। জুলাই সনদের দিকে সেজন্যই সবাই তাকিয়ে আছে। মিলন ভাই, আজকে একটু কোট করিয়া প্রথমেই বলেছিলাম, সিইসি বলেছেন তারা প্রস্তুত নির্বাচনের জন্য। সবাই নির্বাচনের আজকে থেকেই, প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী আজকে থেকেই নির্বাচনের সেই নতুন জায়গায় আমরা চলে যাচ্ছি। আজকে আবার সিইসি বলেছেন আয়নার মতো স্বচ্ছ নির্বাচন। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন লটারিতে এসপি ও সি বদলি ইলেকশনের আগে করা হবে, লটারির মাধ্যমে যে যেখানে পড়বে, এটি হচ্ছে তার বক্তব্য। অর্থ উপদেষ্টা বলেছেন বাজেট সমস্যা নয়, নির্বাচনের জন্য যত টাকা দরকার বরাদ্দ দেওয়া হবে, বাজেট করা আছে। একটু শুনতে চাই যে পুলিশ তো অন্যতম একটা বিষয় নির্বাচনের সময়, বা আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে নির্বাচন একইভাবে দেখেছি। এই সিএসি গতানুগতিক যেটা দেখে আসছে সেটার উপরে কথা বলেছে। যখন এই নির্বাচন কমিশন সংস্কার নিয়ে কথা হলো, তখন তো বলা হচ্ছিল, সুপারিশ ছিল যে এই ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশনার, তিনি যদি কোনো অন্যায় আচরণ করে থাকেন, অসাংবাদিক আচরণ করে থাকেন, তাহলে উনাকেও বিচারের আওতা আনতে হবে। উনি কি সেটাকে অ্যাপ্রুভ করেছেন? হাবিবুল আওয়াল সাহেব তো কারাগারে রয়েছে, তো উনি তো এটাকে অ্যাপ্রুভ করেন নাই। এই প্রস্তাবনায় অনেক কিছু ছিল, এগুলিকে ওনারা রাখেননি। ধরুন আরপিও 16(2) সেখানে এমনভাবে তৈরি করা হয়েছে যে এখানে দলীয় ক্যান্ডিডেটের বাইরে ক্যান্ডিডেট হওয়ার সেই সুযোগগুলিও সেখানে বন্ধ করে দিয়েছে। এইভাবে তো খুঁটিনাটি আলোচনা আপনারা আসেননি। এখানে কি এমন কথা বলা হয়েছে যে প্রিসাইডিং অফিসারের কারণে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে নির্বাচনে, সেই প্রিসাইডিং অফিসার পানিশমেন্টের আওতায়? এখানে কি বলা হয়েছে ইলেকশন রিটার্নিং অফিসার তার দায়বদ্ধতা এবং তার পানিশমেন্টটা কতটুকু? এখানে কি বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেট, মোবাইল ম্যাজিস্ট্রেট সেখানে
কারাদণ্ড দিতে পারবে, এগুলি কথা তো বলা হয়নি। এখানে বলা হয়েছে যে আমরা লটারি করে এসপিডিসি চেঞ্জ করব। কেন ভাই লটারি করে করতে হবে? এই পদ্ধতিকে আমরা দেখি নেই। সাবেক কেয়ারটেকার চিফ লতিফুর রহমান সাহেব একদিনে এসি ল্যান্ড, ইওনো, ওসি হতে শুরু করে নির্বাচনী ঘোষণা, তফসিল ঘোষণা করার পরে তাদের বদলি করা হয়েছিল। এই লটারিতে কোনো সিস্টেম নয়। সিস্টেম হচ্ছে যে নির্বাচন তফসিল ঘোষণার পরে আপনি সাডেনলি সব চেঞ্জ করে ফেলেন, সেটাও তো আপনি করতে পারেন। আর নির্বাচন কমিশনকে আপনি কোনো কিছুই করবেন না, ওরা যা ইচ্ছা তাই করে যাবে। ধরুন 2008 নির্বাচনে আমাকে এই ইলেকশন কমিশন আমাকে ফেল করিয়েছিল, আইন আদালতে গিয়েছিলাম, সেখানে কি প্রতিকার পেয়েছি? এই যে আইন আদালতের ভিতরে সেখানে রয়েছে সেগুলি কি দেখা হয়েছে? এই যে নির্বাচন সংস্কার কমিশন করা হয়েছে, সেখানে এমন কোনো সদস্য দেয়নি যারা নির্বাচনে অত্যন্ত পারদর্শী। ধরুন মনিরুল হক চৌধুরী, তিনি নির্বাচন করেছেন কতবার, চিন্তা করে দেখুন, 13 হলে 13 বারই উনি নির্বাচন করেছেন। ওনার মতো একজন বিজ্ঞ লোককে তো ওখানে সদস্য রাখতে পারতো অ্যাজ এ অবজারভার। এমন সব লোকেরা সদস্য হয়েছে যারা জীবনে নির্বাচনও করে নাই, নির্বাচনের ত্রুটি বিচ্যুতি এবং পট হোলসগুলো সম্বন্ধে কোনো জানা নেই। সেই জন্য বলছি এই নির্বাচন কমিশন বললো আমরা প্রস্তুত, আর আমরাও বিশ্বাস করে ফেললাম প্রস্তুত। এটা তো বিশ্বাস করা যাবে না। উনি কি করেছেন, কি কি স্টেপ উনি নিচ্ছেন, কি করবেন? প্রথম হলো নির্বাচন কমিশনের নির্বাচনের আওতায় সংস্কার কমিশনে ব্যাপক আলোচনা হতে হবে এবং আরপিওতে কি কি চেঞ্জ আসলো সেটা আমাদের দেখতে হবে। সেইটা দেখে উনি যদি সব স্বীকার করেন যে না, ওনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হবে, যারা নির্বাচন কন্ডাক্ট করবে, তাহলে বুঝবো যে সকলের জন্য আইন হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। আমি আব্দুল্লাহ ভাইয়ের কাছে যাওয়ার আগে ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা সংবাদ পেয়েছি, তা হচ্ছে যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দেওয়া হয়েছে, যেটি বলেছিলেন ইতিমধ্যেই তারা চিঠি আনুষ্ঠানিকভাবে দিয়েছে। যে আনুষ্ঠানিকভাবে দিয়েছে। আব্দুল্লাহ ভাই, আমি খুব ছোট্ট করে একটু জানতে চাই, এই যে এটিকে যদিও খুব একদম সায়েন্টিফিক ওয়ে বলছেন না, এই যে চেঞ্জের যে বিষয়টি, লটারি সিস্টেমের চেঞ্জের, আপনার একটু মন্তব্য শুনতে চাই ছোট্ট করে। আমি অন্য প্রসঙ্গে যাব এই জন্য। এটা লটারির বিষয়টি মিলন ভাই যে কথাটি বলছিলেন যে লতিফুর রহমানের চেঞ্জটা আর এবারের চেঞ্জটার মধ্যে একটু বেসিক তফাৎ আছে। জি, তফাৎ আছে এই কারণে, লতিফুর রহমানের হাতে সময় ছিল 90 দিন। তিনি দায়িত্ব নিয়েই তার হাতে সঙ্গে সঙ্গে শিডিউল দিতে হয়েছে এবং তাৎক্ষণিকভাবে তাকে সিদ্ধান্ত নিতে হয়েছে। কিন্তু এবারের বাস্তবতা হলো গত 15 বছরে এই পুরো প্রশাসন যন্ত্রকে, পুরো পুলিশ বাহিনীকে, পুরো জনপ্রশাসনকে যেভাবে দলীয় বৃত্তে পরিণত করা হয়েছে, একদম দলের ব্লাড টেস্ট করে করে নিয়োগ দেওয়া হয়েছে, সেটার ব্যাপারে গত 1 বছরে বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার খুব বেশি রকম এই জায়গাটাতে রিপ্লেস করার সুযোগ হয় না, কারণ নতুন কোনো নিয়োগ দেওয়া সম্ভব হয় না। গত 15 বছরে যেভাবে ভিন্ন মতের সকল বা যারা মানে ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড ছাড়া অন্য যারা ছিল তাদেরকে হয় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, তা না হলে যেভাবে হোক তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। কিন্তু সেখানে সেই জায়গাটাতে অল্প সময়ের মধ্যে এত বিশাল বাহিনীতে এত অল্প সময়ের মধ্যে পুরো রিপ্লেস করার মতো সেই মেকানিজম বাংলাদেশের আইনে বা বিধিতে কোনোভাবে নেই। যদিও জরুরি ভিত্তিতে একটি নিয়োগ প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়াটিও এখনো চূড়ান্ত পর্যায়ে যায়নি। তাহলে আমরা এই লোকগুলোর মধ্য থেকেই কিন্তু বাছাই করতে হচ্ছে। লটারির প্রশ্নটা যে জায়গাটাতে এসছে সেটা হচ্ছে সম্ভবত, আমি জানি না, সম্ভবত তাদের চিন্তার জায়গাটা এটা যে তদবিরের মাধ্যমে পছন্দের জায়গায় যাওয়ার একটা প্রবণতা থাকে, অথবা তদবিরের মাধ্যমে নেয়ারও, প্রার্থীদের নেয়ারও, কোন জায়গায় গেলে, কোন জেলায় গেলে কোন এসপি কিভাবে সুবিধা করতে পারবেন, সেখানে ভিআইপি প্রার্থী থাকে, সেখানে গেলে এক ধরনের বাড়তি সুবিধা আছে, এই জায়গাগুলো পছন্দের জায়গাটাতে যাতে না দিতে হয়, এই চিন্তা থেকে সম্ভবত লটারির চিন্তাটা করা হচ্ছে। এটা হতে পারে, আমি ধারণা করি আর কি। তো সেটার জন্য আসলে তো যে লোকগুলো আপনি লটারির মাধ্যমে দিবেন, এই লোকগুলা তো সেই শেখ হাসিনার সময়ে বিভিন্ন পর্যায়ে ছিল, সেই লোকগুলাই। যদি অল্প কিছু হয়তো কিছু সংখ্যক আপনি পাবেন যে যাদেরকে শেখ হাসিনার সময় বঞ্চনার শিকার ছিল, তারা খুব অল্প সংখ্যক তারা এই সময়ের মধ্যে তারা বিভিন্ন দায়িত্ব পেয়েছেন। বাকি
বড় ধরনের 80% পুলিশ কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তা এখনো পর্যন্ত শেখ হাসিনার প্রতি আনুগত্যের শীল যারা ছিল, শেখ হাসিনা এবং সেই আওয়ামী লীগের রাজনীতির প্রতি, আওয়ামী লীগের স্লোগান দিয়েছে, বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়েছে, এরকম কর্মকর্তা এখনো পর্যন্ত নানান জায়গায় রয়ে গেছে। তো আপনি যতই বদলি করেন, লটারির মাধ্যমে করেন, চয়েসের মাধ্যমে করেন, যেভাবেই করেন না কেন, তাহলে কিন্তু এরাই ঘুরে ফিরে দায়িত্ব পালন আসবে। কিন্তু সরকার যদি যে সরকারের উপর অনেকখানি নির্ভর করে, সরকার যদি সেভাবে তাদেরকে অপারেট করতে পারে, সেভাবে যদি ধরতে পারে, আবার প্রশাসনটা কিন্তু তখন নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে। তফসিল দেওয়ার পরে নির্বাচন কমিশন কতটা কঠোরভাবে এদের বিষয়টাকে তাদেরকে মনিটর করে তাদেরকে পরিচালনা করতে পারবে, এটার উপর কিন্তু অনেকখানি নির্ভর করবে। সেটি মিলন ভাই ওই দিকটাই ইঙ্গিত বোধহয় করেছেন। আমরা ফিরবে আলোচনায়, ফিরছি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন। মিলন ভাই, আমি একটু নির্বাচনের সাথে তো অনেক কিছুই জড়িত, সেগুলো আপনারা বলছিলেন, কিন্তু একদম সাম্প্রতিক একটা দুইটা বিষয় একটু যাই। আপনি তো বিএনপির সাথে দীর্ঘদিন থেকে আছেন, কোট করি একটু কথা। আজকে বিএনপির তো বিজয় মিছিল হলো বর্ষপূর্তিতে, সেটি খুব ভালোভাবেই সব জায়গায় হলো, কিন্তু মাদারীপুরে বিএনপির বিজয় মিছিলে ছাত্রলীগের সহসভাপতি তার ভাই সহ অংশ নিয়েছে। এটি দেখে বিক্ষুব্ধরা আবার পিছন দিক থেকে তাদের সবাইকে কুপিয়েছে এবং আহত করেছে। বিক্ষুব্ধরা কারা সেটি আমরা জানি না। প্রশ্ন হচ্ছে, বিক্ষুব্ধরা তো দলের মধ্যেও হতে পারে, কিন্তু বিএনপির এই জায়গায় পদধারী লোক এই যে অনুপ্রবেশ বলবেন না, এটি আসলে কিভাবে দেখছেন এভাবে যদি ঢুকতে থাকে? আসলে এই যখন এই আপনার ভোটের মার্কেটের 35% শেয়ার আওয়ামী লীগ দাবি করতো, এই লার্জ সেগমেন্ট যখন দেখা যাচ্ছে না ভোটের এই পরিসংখ্যানে, কিন্তু সেই জনগণগুলো তো জায়গায় জায়গায় রয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে ফেসিবাদ আর পুনর্জীবিত হবে না। তারা বুঝতে পেরেছে এ দেশে আর আওয়ামী লীগ কখনো আসবে না। তখন তারা সকলে বেসামাল চেষ্টা করছে নির্বাচনের আগেই কোনোভাবে কোথাও নিজেকে ব্র্যান্ডেড করা। সেই জন্য এই অপচেষ্টাগুলো চালাচ্ছে এবং সেই জায়গায় অনেক সময় হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে সেই ধরনের ঘটনায় এখানে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তাদেরকে তারা নিজেরা আসলো, অন্য কেউ তাদেরকে আনতে হলো না, পদধারী সে তো পরিচিত ফেস। হ্যাঁ, সেটাই বলছি, চেষ্টা করছে আসার জন্য। যেমন আমার এখানে যে আরেকটি পক্ষ রয়েছে বিএনপির, তার এখানে আমি যখন ভিডিওতে দেখি যে ওখানে ম্যাক্সিমাম হচ্ছে ছাত্রলীগ থেকে আসা। টেলিভিশনে যখন প্রোগ্রাম দেখেন, টেলিভিশন প্রোগ্রাম আমি তো ভিডিও ক্লিপগুলি দেখি এবং এগুলি আমি সব রেকর্ডেড করে রেখে দেই। ওখানে একদম ম্যাক্সিমাম হচ্ছে ছাত্রলীগ বা যুবলীগের ছেলেরা আসছে সেখানে। কারণ আমার যে প্রতিপক্ষ, এটা কি দলের জন্য কল্যাণকর না, এটা সমর্থক নেই আসছে। এখন দলের জন্য তো এটা আদৌ কোনো কল্যাণকর না, কারণ দেশের জন্য শুনেন, আওয়ামী লীগ তো আওয়ামী লীগই, আওয়ামী লীগ কোনো চেঞ্জ হবে? যে আপনার কাছে আমি ফিরবো একটু, আমি আব্দুল্লাহ ভাই এটির যদি কোনো কিছু বলতে চান বলবেন, কিন্তু আমি সাথে একটু দুটো জিনিস অ্যাড করি। সেটি হচ্ছে যে আমাদের এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল ছাত্র শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীদের মধ্যে অনেকে মিলে, যদিও বহুদা এখন বেশ কয়েকটি দল হয়েছে, এনসিপি তাদের মধ্যে একটি, গতকালকে ঠিক বর্ষপূর্তির দিনই তাদের কয়েকজন নেতা কক্সবাজারে যাওয়া নিয়ে আলোচনা আসলো। 5 জন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। কারণ দর্শানোর নোটিশের মাধ্যমে প্রুফ হয়েছে যে তারা গিয়েছে এবং বিমান সূত্রও সেটি নিশ্চিত করেছে। সেখানে সাবেক এক আমেরিকান রাষ্ট্রদূতের ওই কক্সবাজারে থাকার একটি তথ্য এসেছে। হঠাৎ করে 5 তারিখে যে তাদের যাওয়া, এটিকে মানুষ একটু হতাশ হলো না? এক। আর 2 হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের বর্ষপূর্তি কর্মসূচিতে কয়েকজন নেতা তাদের বিচারিক হত্যাকাণ্ড শিরোনামে দিয়ে তাদের জামাতের কয়েকজন নেতা, বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবিও ছিল, সেটি নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি হয়েছে। আপনি দেখেছেন, কিভাবে মূল্যায়ন করবেন এই দুটোকে? আমি প্রথমে ওই প্রসঙ্গটাতে এক লাইনে একটা কথা বলতে চাই। বাংলাদেশের মানুষ সহজাতভাবে অপরচুনিস্ট। একটি কথা আছে, এসে খালেকের একটি উক্তির কথা হয়তো অনেকে জানেন, যে আমি পিজিপি করি, আমার দল হচ্ছে পিজিপি, মানে প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি। তো এই সংখ্যাটা একেবারে কম না, এরকম এসে খালেক সারা দেশ জুড়ে আছে। আর বিশেষ করে যারা মজ্জাগতভাবে চাঁদাবাজি, ধান্দাবাজি এগুলো করে খায়, তারা সব সময় ক্ষমতার আশ্রয়ে প্রশ্রয়ে থাকার চেষ্টা করে। আপনি একটা ভিডিও গত 2 দিন খুব ভাইরাল হয়েছে, দেখবেন যে গোপালগঞ্জের একজনের বক্তব্য খুব জ্বালাময়ী ভাষায় সে ঝাঁকিয়ে বলছে
যে বিএনপির বিরুদ্ধে বক্তব্য রাখছে, জামাত জিন্দেগিতে তারা এখানে করতে পারবে না। আবার সে লোকই বিএনপির সমাবেশে এসে বলছে যে আমি তো অনেক পুরনো বিএনপি, সেই খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন থেকে আমি বিএনপি। হ্যাঁ, এই জাতীয় লোকজন বিভিন্ন জায়গায়, এটা খুবই উদ্বেগের বিষয়। এবং এই আওয়ামী লীগের যারা পতিত দল, তারা যেহেতু যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ যেহেতু করতে পারবে না, তারা কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু এভাবে অনুপ্রবেশ করে আগামী নির্বাচনটাকে ভণ্ডুল করার নানান ধরনের পায়তারা করবে। এই জন্য বিএনপি সহ সকল দলকে অত্যন্ত সজাগ থাকতে হবে। এনসিপির ব্যাপারেও বিভিন্ন জায়গায় এই ধরনের অভিযোগ আসছে, সেখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগের লোকজন যুক্ত হওয়ার খবর আছে। এটা সবাইকেই আমি মনে করি সজাগ থাকার একটা জায়গা আছে, তা না হলে এটা তাদের জন্য আত্মঘাতী জায়গা হবে। আপনি যে দুটো বিষয় এখানে উত্থাপন করলেন, একটি হচ্ছে এনসিপির কক্সবাজারে যাওয়া নিয়ে তাদের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে 24 ঘন্টার মধ্যে। এনসিপির নেতাদের কক্সবাজারে যাওয়ার নেপথ্য একটা বিষয় আমি মানে কিছুটা আঁচ করতে পেরেছি তাদের ঘনিষ্ঠ লোকজনের কাছে। এখানে একটা বিষয় ছিল যে জুলাইয়ের যে প্রোগ্রামটা মানিক নিয়ে এভিনিউতে হয়েছে, সেখানে মঞ্চে কারা থাকবে এটা নিয়ে একটা সরকারের সাথে একটা বার্গেনিং এর জায়গা ছিল, অবস্থা ছিল। যখন নির্দিষ্ট হলো যে এই কজন ছাড়া কেউ ওই মঞ্চে উঠতে পারবে না, যেখানে জুলাই ঘোষণাপত্র যেখানে ডিক্লেয়ার হলো, সেই জায়গাটাতে তাদের মধ্যে এই এনসিপির শীর্ষ পর্যায়ে যারা জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা, তাদের মধ্যে একটা প্রত্যাশার জায়গা ছিল সেই মঞ্চে তাদেরকে হয়তো তাদের একটু স্থান হবে। এই জায়গাটাতে কিন্তু কঠোরভাবে সরকারের সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেক দল থেকে এই দলগুলো থেকে একজন ছাড়া কেউ যেতে পারবে না। আমার এই ইনফরমেশনটা আমি একটা সোর্সের কথা বলছি। তো তাদের এই প্রত্যাশাটা পূরণ না হওয়ার কারণে তারা কিছুটা অভিমানী হয়ে তারা এই সময়টা অবকাশ যাপনের জন্য কক্সবাজার গেছেন। আর আপনি যেটা বলছিলেন যে একজন কূটনীতিকের কথা, এটা তো প্রমাণিত হয়েছে ওই কূটনীতিক ওয়াশিংটনে আছেন। এই ব্যাপারে আমরা আমাদের মিডিয়ার জন্য এটা একটা অত্যন্ত লজ্জার বিষয় যে মিডিয়া লাইভে বলেছিল যে কূটনীতিকের সাথে ব্রেকফাস্ট করেছে, সেটা তারা কিন্তু পরে ক্ষমা চেয়েছে। তো এটাই মিডিয়ার ইতিহাসে অনেকগুলো কলঙ্কের মধ্যে এটাও একটা কিন্তু কলঙ্ক তিলক হয়ে থাকলো যে যেখানে একজন ওয়াশিংটনে আছে তার সাথে এখানে সি প্যানেলে আমরা সভা করিয়ে দিচ্ছি। আরেকটি ইস্যু আপনি বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যে প্রদর্শনীটি করা হয়েছে, এই প্রদর্শনীটি কিন্তু প্রতীকীভাবে গত 15 বছরের যে দুঃশাসন, নিপীড়ন, গুম, খুন এবং জুলাই আন্দোলনে যে হত্যাযজ্ঞ, এই সব কিছুর কম্বিনেশনে একটা সেখানে এক্সিবিশন হচ্ছিল। সেই এক্সিবিশনে বিচারিক হত্যার প্রতীক হিসেবে ওই বিষয়গুলো নিয়ে আসা হয়েছিল। এই জায়গাটাতে আমি মনে করি ইসলামী ছাত্র শিবির আর একটু তারা বিচক্ষণতার পরিচয় দিতে পারত। এটা যেমন সত্য, আবার এটাকে ইস্যু করে এখন যে যা হচ্ছে এটাও কিন্তু আমাদের জন্য ভুল বার্তা বয়ে আনছে যে ফেসিবাদী শক্তি যে এখনো তাদের যে তাদের যেই 71-এর চেতনা বিক্রি করে গত 15 বছর ধরে যত ধরনের অপকর্ম, গুম খুন আছে, সবগুলোকে যে জায়েজ করার যে প্রবণতা, তারা কিন্তু এখনো সেখান থেকে সরে আসে নাই। এবং এই বামদের উপর পতিত শক্তি যে ভর করে নতুন করে তারা মাথাছাড়া দেওয়ার চেষ্টা করছে, আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 2 দিনে আমরা সেই চিত্রটি দেখছি। এবং সেই জায়গাটাতে আমি মনে করি জাতীয়তাবাদী ছাত্র দলও তারা বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারে নাই, তাদের কিছুটা ভ্রান্তির জায়গা আমার কাছে মনে হয়েছে। কারণ সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো বিএনপির একজন প্রভাবশালী স্ট্যান্ডিং কমিটির একজন নেতার ছবিও সেখানে ছিল, তারা এটাকে এড়িয়ে যেতে পারত। এই বিষয়টাতে তারা একেবারে বিবৃতি দিয়ে যে রিয়েকশনটা দিয়েছে, সেটা ওই যে বামদের এবং কমিউনিস্ট সহ পতিত শক্তির এই সুরের সাথে কিছুটা সাযুজ্য হয়ে গেছে। এই জিনিসটাও আমি মনে করি এটা আরো এই ক্ষেত্রে তাদেরকে কৌশলী হওয়া দরকার ছিল। এই বিষয়টাতে তারা যথাযথভাবে তাদের রিয়েকশনটা আমি মনে করি এই বিষয়টা, এটা আমার ব্যক্তিগত মত, এইভাবে তাদের জন্য সঠিক হয়েছে বলে আমি মনে করি না। অনেক ধন্যবাদ এম আব্দুল্লাহ ভাই আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। জি, আমরা আনাম এহসানুল হক মিলন আপনার কাছে আসি। এই দুটি প্রসঙ্গে আপনার একটু ছোট্ট কমেন্ট শুনতে চাই, আপনার পর্যবেক্ষণ। এখানে আমি একটু অ্যাড করি, আব্দুল্লাহ ভাই সুনির্দিষ্টভাবে বলেছেন 71-এর চেতনা বিক্রি, এটি সুনির্দিষ্টভাবে বলেছেন।
আরেকটি বলেছেন অভিমানী হয়ে এনসিপির ব্যাপারে, অভিমানী হয়ে তাদের অর্জনগুলোকে বিসর্জনের দিকে চলে গেল কিনা, পাবলিকের কাছে কি বার্তা গেল, বামদের উপর ভর করে আবার আওয়ামী লীগ আসার পদধ্বনিও তিনি শুনেছেন। এই তিনটি বিষয় একটু ছোট ছোট শুনতে চাই। প্রথমত আমরা আসি অবকাশ যাপন। স্টেজে উঠতে না পারলেই আমাদের সাথীরা এই দিনে আত্মহতি দিয়েছে, সেও তো একই ঘটনার সেও আত্মহতি দিতে পারত। এই কথাটি তাদের স্মরণ রাখা উচিত ছিল, যেটা আব্দুল্লাহ ভাই বললেন যে তাদের ভিতরে এই জিজ্ঞাসাটা ছিল যে আমরা কেন মঞ্চে উঠতে পারবো না। এটা হচ্ছে কি, এই ওরা তো বয়সে কম, সেজন্য এটাকে মেনে নিতে পারেনি। আমাদের বিএনপিতে তো অনেক নেতা আছে, তাই না? কিন্তু ক্যাটাগরিক্যালি মহাসচিবই, তাহলে মহাসচিব যে জায়গায় অলঙ্কৃত করবেন সেই জায়গায় স্ট্যান্ডিং কমিটির অন্য মেম্বার ওনার সিনিয়র হলেও তো অলঙ্কৃত করতে চাচ্ছেন না। তাদেরও তো ক্যাটাগরিক্যালি তাদের পার্টির যে চিফ নাই দিয়েছে, সেই জায়গায় তাদের এই ক্ষোভটা থাকা কোনো অবস্থায় উচিত না। আবার যদি বৈষম্য বিরোধী নেতা হিসেবে বলে, সেখানে তো অনেকজন ছিল নেতা, তাহলে আমার মনে হয় এই জায়গাটিতে অন্য কোন রকম একটি মিশ্র প্রতিক্রিয়া আছে। যেমন মাহফুজ, সে কিন্তু এনসিপির নেতাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সরাসরি তার ভেরিফাইড ফেসবুকে স্টেটমেন্ট দিয়েছে। মাহফুজ আবার এই সেনা সরকার আসতে পারে 111-এর পদধ্বনি শুনতেছে, সেটাও সে দিয়েছে। আবার যদি অপর দিকে যাই, যে এই যে আমরা সো কল্ড বলি, আমি বলতে চাচ্ছি না কিংস পার্টি বলে আখ্যায়িত করে, এটা বলতে চাচ্ছি না, সেই জায়গায় মাহফুজ তো তাদেরই সাথে ছিল। আমি তো বলতেই হবে যে মাহফুজ তাদের বাইরের কেউ না, বা আসিফও তাদের বাইরের কেউ না। আমাকে একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়টি একটু যদি আপনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়টি হলো, দেখুন আজকে যখন জামাত বিএনপি আমাদের সাথে একত্রে ছিল, আমরা কিন্তু একত্রে কাজ করেছি। এখন বিরোধী দল বা অন্য দল নেই, অর্থাৎ আওয়ামী লীগ নেই, সেই ক্ষেত্রে জামাত তাকে নিজস্ব ইলেকশন করতে হবে, নিজস্ব সত্তা নিয়ে তার টিকে থাকার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে জামাতের বিগত দিনগুলোর ইতিহাসকে ছাত্রদলরা টেনে নিয়ে আসার চেষ্টা করছে। কারণ আসলে কি, জামাত ৭১-এর বিষয়তে এখনো খোলাসা কিছু বলেনি। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের তরুণ প্রজন্মরা দেখার চেষ্টা করছে। এখানে বোধহয় বেশ কয়েকবার ওনাদের আমির বলেছে যে ওই সময় কোনো, আমি সেই জায়গায় আসছি, আমির বলেছে তাদেরকে বক্তব্য না দেওয়ার জন্য। কিন্তু আজকের স্টেটমেন্টও যদি আপনি আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেবের কথা শুনুন, তিনি কিন্তু এই ভেদাভেদ না হোক, এই বিভেদ সৃষ্টি না হোক, সেই জন্য আজকেও তিনি আহ্বান জানিয়েছেন। কিন্তু আসলে সত্যটা যেটা, সেটা তো কোনো না কোনোভাবেই রিপিট হবে। সেই ক্ষেত্রে সেই বিবেচনায় ছাত্রদল ওইভাবে সেগ্রিগেটেড করেছিল। কিন্তু আসলে আজকের নেতা যেটা বলেছে সেটি হলো আমাদের জন্য সত্য, যে আমরা সকলে মিলে এই দেশ গড়ব। আব্দুল্লাহ ভাই আরেকটি বিষয় বলেছে, যে উনি বলেছেন বামদের, তার শাহবাগ চত্বরে ও শাহবাগ তখন তৈরির পেছনে এই বামদের একটা অংশের ভূমিকা ছিল, এবং তাদেরই এই বিভাজনের পেছনে তিনি একদম সুনির্দিষ্টভাবে বলেছেন যে তারা তাদের উপর ভর করে ফ্যাসিবাদ বা আওয়ামী লীগ আসার চেষ্টা করছে, এরকম উনি অভিযোগ করেন। আমি তো তাই দেখছি অনেকটা। দেখুন, এই যে আমরা মঞ্চে দেখলাম, সেখানে তো বামপন্থী অনেক দলকে দেখিনি, আপনি সবাইকে তো পাননি। কেন? তারা কি এই দ্বিতীয় বিপ্লব বা বর্ষা বিপ্লব বা দ্বিতীয় স্বাধীনতা, যেটাই বলি, এই ঘোষণাপত্রের অংশীদার হওয়া কি তাদের দরকার ছিল না? আবার তো কালকে গিয়ে তারা এই ঐক্যমতের অনুষ্ঠানে যাবে, সেখানে চায়ের পেয়ালাতে চা চুমুক দেবে। তাহলে এই জায়গাটি কেন যাননি? এই জায়গায় এমন কি রয়েছে যেটা না যাওয়ার মতো? আপনি আরো অ্যাড করতে পারেন, কিন্তু এমন কিছু তো সেখানে দেওয়া হয়নি যেটাকে আপনি পরিত্যাগ করতে হবে। যেমন আমি বলেছি বিডিআর মিউটিনি, বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের আসলে অবস্থান বা জনসাপোর্ট কতটুকু আছে, তারা তাদের মন্তব্য তারা বলছে, কিন্তু এই যে অনেকগুলো ঘটনা অনুঘটক হিসেবে তারা অনেক সময় কাজ করে, সেই মন্তব্যের জায়গায় যদি আপনি প্রফেশনেট করেন, তাহলে এই যে 30টি দল গিয়ে এই সংস্কার কমিশনে মিটিং করছে, এই 30টি দলের ওয়েট এভারেজ কি আপনার সংখ্যাগরিষ্ঠতা পায়? বিএনপি ছাড়া অন্য দলগুলি যোগ করলে কি শতকরা 50% আপনি হিসাব করতে পারেন? 30 সেকেন্ডের জন্য একটু তারেক রহমানের যে কোটটা আপনি করেছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মতপার্থক্য থাকলেও গণতন্ত্রকামী দলগুলো মুখ দেখা দেখি বন্ধ না করার আহ্বান, বন্ধ হয়ে যাবে এটি আশঙ্কা কেন করছেন? একদমই 30 সেকেন্ডের মধ্যে বলতে হবে। এটা হলো স্টেটসম্যান স্পিচ।
আপনি কিছুদিন আগে দেখেছেন অনেক বাজে মন্তব্য করেছিল অনেকে, এবং সেই বাজে মন্তব্যগুলি কি মুখ দেখা না দেখা সামিল না? সেই জন্যই তিনি নিজের থেকে উদ্যোগ নিয়েছেন। এবং আপনি দেখুন জামাতের আমির যখন অসুস্থ হয়েছে কিভাবে উনি নির্দেশ দিয়েছিলেন যে জামাতের আমিরের পাশে গিয়ে দাঁড়ানো। এটি হচ্ছে যাদেরকে ঐক্যবদ্ধ করার, একটা ন্যাশনাল লিডারশিপ নেওয়ার, স্ট্রেচারে উঠার সেই সক্ষমতা তিনি অর্জন করেছেন, এবং আমরা দাবি করে বলতে পারি উনার ডাকে জাতি সাড়া দিচ্ছে। অনেক ধন্যবাদ ডক্টর আনমু এহসানুল হক মিলন আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই সব কিছুর উপর আমাদের মনে রাখতে হবে সবার উপর দেশ, এবং সেই বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে গড়তে যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা সবাই পালন করুক, এই প্রত্যাশাকে শেষ করছি আজকের মাই টিভি সংলাপ। আল্লাহ হাফেজ।